নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান আচার্য অর্ণব ভারতীর অনুষ্ঠান। দেখুন, অনেক কথা হয়তো বলা যায় যে অর্ণব ভারতী সম্পর্কে। আসল কথা, কাজ মানুষের কথাকে প্রমাণিত করে। আজকে অর্ণব ভারতী যেভাবে কাজ করেন এবং যেভাবে মানুষ তার কাছে এসে উপকৃত হয়, ওনার অনুষ্ঠানের মুখবন্ধে ওটাই যথেষ্ট। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধু। হ্যাঁ, আসলে মানুষ আপনার কাছে আসেন, আপনি খুব লিমিটেড মানুষ দেখেন এবং এই লিমিটেশনের ক্ষেত্রেই আপনি মানুষকে সম্পূর্ণভাবে দেখেন। অর্থাৎ তার জীবনের ঘটনা পরপর যা ঘটবে সেটা আপনি একেবারে তাকে লিখিত দেন, যার ফলে আপনার কাছে আসার পরে তার কাছে যখন সেই ছকটা থাকে, সেই প্রত্যেকটা পর্ব দেখে নিয়ে এগোতে পারে যে আমার জীবনের এই পর্যায়ে এসে এটা হবে, তাহলে এইভাবে আমি কাজটা করব। আপনি সেভাবে বলে দেন। অর্থাৎ একটু আগে আপনি যে কথাটা বলছিলেন যে যদি কারোর 20,000 টাকা রোজগার সে এখন করে থাকে, তার রুটটাকে যদি একটু নাড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই মানুষটাই 1 লাখ টাকা রোজগার করতে পারে। ঠিক, মানে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার কারণ কেন বলি তনুশ্রী, ধরো আগের দিন একটা ছেলে ফোন করেছিল, মোস্ট প্রবলি অরিজিৎ দাশগুপ্ত। আমি কোনো বানিয়ে চার্টের কথা বলছি না, একদম এখানে ডিরেক্ট ফোন করেছিল। আর আমার অনুষ্ঠান যারা দেখছেন একটু বলি, আমার অনুষ্ঠানটা কিন্তু অনেকটা টিভি সিরিয়ালের মতো, মানে আগের দিনে না দেখলে আজকে বুঝতে পারবেন না। আমি রিলেটেড অনুষ্ঠান করি আর কি, আর রিক্যাপ এখানে দেখানোর জায়গা নেই, তো অটোমেটিক্যালি আমি আপনাদের বলি, গতদিন একটা ছেলে ফোন করেছিল অরিজিৎ। দেখে নিতে পারেন ইউটিউবে গিয়ে, ইউটিউবে যে আপনি এপিসোড দেখতে পারেন এবং সেই দেখে আপনি কমেন্টও করতে পারেন। আমার কমেন্ট বক্স খোলা আছে, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। এবারে আমার কথা হলো, সেই যে আমাকে গতদিন ফোন করেছিল অরিজিৎ দাশগুপ্ত, তার ডেট অফ বার্থ ছিল 9/12/1986, ঠিক আছে। সময় ছিল সন্ধ্যে 6:55। এগুলো কিন্তু আমি মানে মুখস্থ করিনি, এটা লেখা আছে তাই দেখে বলছে, মানে আর কিছু লেখা নেই। এই জাস্ট এই টিপসটা আমি নিয়ে এসেছি আজকে আপনাদের এই কথাটা শেয়ার করব বলে। 19/12/1986, 19/12/1986, 3:55। এর রাশি ছিল কর্কট এবং লগ্ন ছিল বৃষ। কর্কট রাশি, বৃষ লগ্ন। তা কর্কট রাশিতে 3টে নক্ষত্র আছে, একটা আছে পুনর্বসু, একটা আছে পুষ্যা, একটা আছে অশ্লেষা। এই যে পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, পুনর্বসু কিন্তু ও যে জায়গায় চাকরি করে, চর্ম, চামড়া, এটাকে কিন্তু ইন্ডিকেট করে চামড়ার ব্যবসাকে পুনর্বসু ইন্ডিকেট করে। তার সঙ্গে ইন্ডিকেট করে টেকনিক্যাল জায়গাকে। আমি বলেছিলাম ছেলেটিকে, তুমি কি টেকনিক্যালি পড়াশোনা করেছো? সে কিন্তু বলেছে না, আমি করিনি, আমি শুধু মার্কেটিং করি। তো মার্কেটিং কে দেখছে? অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা দেখছিল মার্কেটিং, আর টেকনিক্যাল দেখছে হচ্ছে পুষ্যা নক্ষত্র। তাহলে কি হলো, ও যদি আজকে এই লেদার ইন্ডাস্ট্রিতে, যদিও লেদার টেকনোলজি নিয়ে পড়াশোনা করতো, লেদার টেকনোলজি নিয়ে পড়াশোনা করে যদিও লেদার ইন্ডাস্ট্রিতে সে যদি মার্কেটিংয়ে আসতো, টেকনিক্যাল মার্কেটিং যদি হতো, তাহলে আজকেও সেলসম্যান হতো না, সেলস ম্যানেজার হতো। যদিও সেলস ম্যানেজার হতো, তাহলে তার মাইনে 20,000 টাকা হতো না, তাহলে তার মাইনে হতো 50,000 টাকা। কারণ সেলস ম্যানেজার, তার ইনক্রিমেন্ট থাকে, অনেক রকমের পার্সেন্টেজ থাকে, সব মিলিয়ে সে 50,000 টাকা ইনকাম করতে পারত। আজ বাদে কাল পুষ্যা নক্ষত্র যেহেতু ব্যবসার নক্ষত্র, আজ বাদে কাল সে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে একটা লোন অ্যাপ্লাই করে নিজে একটা ফ্যাক্টরি করতে পারত। আফটার দ্যাট সে মাসে কিন্তু 1.5 লাখ টাকা উপার্জন করতে পারত। আচ্ছা, আজকে আমাদের এটা হচ্ছে রুট। হ্যাঁ, তো যে বিষয়টা ইনকাম করছে, এটার জন্য দরকার তাকে 1.5 লাখ টাকা ইনকাম করে দেওয়া, এটা কিন্তু ওয়ে। আপনারা যদি ভেবে থাকেন যে কি করে এটা করলো, এটা অলৌকিক, কোনো অলৌকিক না, এটা রুট। তার জন্য একজন, আমার মনে হয়, ঠিকঠাক অ্যাস্ট্রোলজার হওয়া দরকার। জানতে হবে, হ্যাঁ, এবং সম্পূর্ণ সম্যক ধারণা থাকবে। এইটার জন্য তো একটা কনফিডেন্স দরকার, সেই কনফিডেন্সটা দরকার। যেমন আজকে আমাদের আলোচনার বিষয় আত্মবিশ্বাসী এই 9 নক্ষত্রের প্রবল উন্নতি। এই আত্মবিশ্বাসের সঙ্গে জ্যোতিষের যোগাযোগটা কোথায় রয়েছে? অবভিয়াসলি যোগাযোগ রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে অ্যাস্ট্রোলজি বিশালভাবে কানেক্টেড। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, ভালো রান্না করতে পারো? খারাপ বলে না, ভালোই বলে।
ভালোই বলে। যেমন তোমার রান্নাকে কেউ খেয়ে বললো ওয়াও এক্সেলেন্ট, তাহলে তোমার রান্না একজন যখন খেয়ে বলছে এক্সেলেন্ট, তার মানে তোমার রান্নার মধ্যে কনফিডেন্স ছিল। তুমি যদি ভেবে নুন দিতে, ভেবে হলুদ দিতে, ভেবে জিরে গুঁড়ো দিতে, ভেবে তেল দিতে, তাই রান্নাটা পুরো মেখে যেত। তুমি কনফিডেন্ট যে এতটা তেল, এতটা নুন, এতটা জিরে, এতটা পাঁচফোড়ন, এতটা শুকনো লঙ্কা এগুলো দিতে হবে, তাহলে রান্নাটা আমার ঠিক হবে। তবে একজনকে ওয়াও বলছে, ইটস আ কনফিডেন্স। এই কনফিডেন্স কিন্তু অবশ্য করেই দেহের সঙ্গে রিলেটেড। কিরকম? দেহের সঙ্গে রিলেটেড বলতে আমাদের দেহেতে সন্নারী চক্র আছে, অর্থাৎ নারী চক্র আমাদের দেহেতে রয়েছে। বাঞ্চ অফ নার্ভস, অনেকগুলো নার্ভসের একসঙ্গে কালেকশন হচ্ছে বাঞ্চ অফ নার্ভস, ঠিক আছে। এর মধ্যে আছে মূলাধার চক্র, আমি নিচ থেকে শুরু করছি। মূলাধার চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞাবহ চক্র এবং সহস্রার চক্র। এটা আপনারা আকচার শুনবেন, যে কোনো অ্যাস্ট্রোলজাররা বলবে। রুটটা বলি কোথায়? রুট হচ্ছে আমাদের দুটো ভুরুর মাঝখানটা, এই জায়গাতে থাকে হলো আজ্ঞাবহ চক্র। এখান থেকে আজ্ঞাবহ চক্রটা আসে। আজ্ঞাবহ চক্র কনফিডেন্সের একটা নির্দিষ্ট জায়গা। আমরা যখন কোনো কিছু দেখি তখন আমরা কনফিডেন্ট হই। সামনে হঠাৎ কিছু দেখলে যদি ভয় পাই, সারা গা শিরশির করে ওঠে, কিংবা হঠাৎ করে কারো মৃত্যু দেখলে আমরা অজ্ঞান হয়ে গেলাম দুম করে। তো এখান থেকে ব্যাপারটা হয়, এবং সহস্রার চক্র এর সঙ্গে থাকে কানেক্টেড। এই যে আজ্ঞাবহ চক্র যে কনফিডেন্স লেভেল তৈরি করে, ইন্টারভিউ দিতে যে দিল, বেরিয়ে এসে ভাবছে আরে ওটা বললে ভালো হতো, কেন এটা বললাম আমি? তাহলে সেইখানে আমার ল্যাক অফ কনফিডেন্স। একটা ছেলে পরীক্ষা দিতে বসেছে, সব জানা, তারপরেও সিলি মিস্টেক করে যতটা পাওয়ার কথা সেই নাম্বারটা পেলো না, ল্যাক অফ কনফিডেন্স। একটা লোক খেলতে গেল, গোলের মুখে এসে সে বলটা বাইরে মারলো, ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্সের জন্য প্রচুর শিক্ষিত, প্রচুর ভালো ছেলে মেয়েরাও কিন্তু সঠিক জায়গাতে পাচ্ছে না, আজ্ঞাবহ চক্র এবং সহস্র চক্রের কানেক্টিভিটির জন্যে। এই আজ্ঞাবহ চক্র আবার রিলেটেড নক্ষত্রের সঙ্গে। নক্ষত্র মানে কি আকাশের নক্ষত্র? না, আকাশের নক্ষত্রকে আমরা অ্যালজেব্রাটিক সেন্সে আমরা ব্যবহার করি। আর এই যে বললাম আজ্ঞাবহ চক্র কি মূলাধার চক্র, এগুলো কিন্তু বিজ্ঞান এখন মেনে নিয়েছে। এটা ডাইরেক্ট নার্ভস নয়, এটাকে আমরা বলি প্যারাসেন্সিটিভ নার্ভস। প্যারাসেন্সিটিভ কেন? কারণ এটা অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেখানে ইমোশন ধরা পড়ে, যেখানে যাবতীয় ফিলিংস ধরা পড়ে, এগুলোর প্যারাসেন্সিটিভ নার্ভস। এটা কিন্তু বিজ্ঞানীরা মেনে নিয়েছে যে হ্যাঁ, দেহেতে প্যারাসেন্সিটিভ নার্ভস আছে, এটা অ্যাস্ট্রোলজির সঙ্গে এটা কানেক্টেড। তাহলে অ্যাস্ট্রোলজিতে সায়েন্স, এটা প্রমাণ হলো। এবার আসি নক্ষত্রে। এর জন্য 9টা নক্ষত্র আছে। প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, যে ভীষণ কনফিডেন্ট, আমরা অশ্বযোজৌ বলি, ঠিক আছে। যদিও খনার হাজবেন্ড বরাহ মেয়ের এটাকে পরবর্তীকালে অশ্বিনী নক্ষত্র নাম দিয়েছে। তো এই যে অশ্বিনী নক্ষত্র, এটা তেজি, ঘোড়া হচ্ছে তেজের নিদর্শন। তো এরা ভীষণ কনফিডেন্ট হয়, ভীষণ কনফিডেন্ট হয়, সেটা হলো অশ্বিনী নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র ভীষণ কনফিডেন্ট, এদের ফার্স্ট লাইফে প্রচণ্ড স্ট্রাগল থাকে, কিন্তু এরা হেরে যায় না, এরা ঠিক লড়াইটা চালিয়ে যায়। কৃত্তিকা নক্ষত্র প্রচণ্ড কনফিডেন্ট, ঠিক আছে। ঠিক এরকমভাবে যদি আমি আসি, তাহলে অশ্বিনী বললাম, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকার পরে আসি রোহিণী, কৃষ্ণের নক্ষত্র, আর কিছু বলার দরকার হয় না এরপরে। তো রোহিণী, আচ্ছা, উত্তর ফাল্গুনী, ওদিক দিয়ে চলে এসো স্বাতী, এদিক দিয়ে চলে এসো স্বাতী, ধনিষ্ঠা, ধনিষ্ঠার পরে ওদিকে চলে এসো উত্তর ভাদ্রাপদ, এদিক দিয়ে চলে এসো উত্তরসারা নক্ষত্র এবং মঘা, এই কয় নক্ষত্র। পুষ্যাও কনফিডেন্ট, কিন্তু মাঝে মধ্যে একটু ল্যাক অফ কনফিডেন্স দেখা যায়। হিসাব করে দেখো তুমি, 9টা নক্ষত্রই হয়েছে, যদি আমি কিছু ভুল না বলে থাকি। তো এই 9টা নক্ষত্রকে আমরা বলি কনফিডেন্ট। এরা কোথায় কাজ করে? আজ্ঞাবহ চক্রের উপরে। প্রত্যেকটা চার্টের যে নক্ষত্রগুলো আমি বলে গেলাম, এই নক্ষত্রের সেন্সটা কাজ করে আজ্ঞাবহ চক্রে এবং সহস্রার চক্রে। যেমন স্বাতী নক্ষত্র, স্বাতী নক্ষত্র হচ্ছে অত্যন্ত
উজ্জ্বল দুটি নক্ষত্র, যার রংটা হচ্ছে হলুদ, এবং আকাশে এই দুটি নক্ষত্র তৃতীয় উজ্জ্বলতম নক্ষত্রকে ধরা হয় এবং অত্যন্ত উজ্জ্বল হলুদ বর্ণের নক্ষত্র। এর এফেক্ট একটা মানুষের দেহেতে প্রচুরভাবে কাজ করে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, এর খাটের দুটো পায়া বলে এটাকে, আচ্ছা, হ্যাঁ। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে পেছনের দুটো পায়া, চারটে পায়া। তো বিছানাটা কি রাজকীয় জায়গা, অনেকে আবার রাজসিংহাসনও বলে, কারণ দেখতে এমন, ওটাকে কল্পনা করা হয় রাজসিংহাসনের সঙ্গে, রাজসিংহাসনও বলে। তো রাজসিংহাসনে কে বসে? রাজা বসে। তাহলে উত্তর ফাল্গুনে কিংবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা একটু রাজার মতো, একটু একটু উন্নাসিক, একটু গ্র্যাভিটি নিয়ে চলা পছন্দ করে, একটু সফিস্টিকেসি পছন্দ করে। এরা সবসময় কাজের জায়গায় দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এদের ভীষণ পছন্দের। পলিটিক্যাল সেক্টরে এরা খুব উচ্চ পর্যায়ে থাকে। অশ্বিনী নক্ষত্রের লোকেরাও কিন্তু আর্মি কিংবা ডাক্তার, চিকিৎসক, এইসব জায়গাতে অনেক জাস্ট একটা ওপরের লেভেল মেনটেন করে। স্বাতী নক্ষত্রের লোকেরা প্রশাসনিক জায়গাতে খুব নাম করে, খুব নাম করে, ঠিক আছে। এবং এই যে বিভিন্ন নক্ষত্রের যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, এটা কিন্তু একটা মানুষকে উন্নতির সোপানে নিয়ে যায়। তার মানে দাদা, আমাদের জন্ম ছক যেটা আমরা পাই, তার মধ্যে নক্ষত্র ভেরি ইম্পর্টেন্ট। নক্ষত্র এবং শুধু যে জন্ম নক্ষত্র তা নয়, আমার কর্মপতি গ্রহ কোন নক্ষত্রে আছে, আমার বিবাহর গ্রহ কোন নক্ষত্রে আছে, এইটাও ইম্পর্টেন্ট। নক্ষত্র থেকে নক্ষত্র, গ্রহ, রাশি, তার দৃষ্টি, তার লগ্ন, তার দশা, এই বিভিন্ন জায়গা থেকে একটা পরিপূর্ণ আলোচনা না করলে একটা মানুষকে সঠিকভাবে জীবনটাকে কিন্তু দেখানো যায় না। একজন প্রপার অ্যাস্ট্রোলজার, যিনি অ্যাস্ট্রোলজিটাকে আপনার মতো করে জানবেন, তিনি কিন্তু একটা মানুষ যখন আপনার কাছে আসবেন, সেটা হতে পারে তার 23 বছর, হতে পারে তার 30 বছর, হতে পারে সেটা 63 বছর, আপনি কিন্তু তার আগামী জীবনটা সুন্দর করে লিখে দিতে পারবেন। এবং গত জীবন আমি তার মেলাবো, সে বলবে হ্যাঁ ঠিক, সে বুঝবে অঙ্কটা ঠিক। এই গত জীবন যদি মেলে, তার আগামী জীবন মিলতে পারে। এবং সব থেকে বড় কথা, আমি যে বিচারটা দিই কিংবা আমি যেভাবে আজকে আলোচনা করলাম, নক্ষত্র, তার সঙ্গে চক্র, তার সঙ্গে দেহ, তার সঙ্গে দশা, তার সঙ্গে আমি এক্ষুনি একটি ছেলের রাশি, এই যে টোটাল আলোচনা, নর্মালি তুমি দেখতে পাবেন এরকম আলোচনাটা হয়। একটা টেলিফোন নিয়ে নিই। আচ্ছা, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো তনুশ্রী, আপনাকে আমার প্রণাম। আপনার অ্যাঙ্কারিং আমার দারুণ লাগে। ধন্যবাদ। আপনি কোথা থেকে ফোন করছেন, কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি, সুমন মুখার্জি। স্যারকে আমার শতকোটি প্রণাম। সুমন, থ্যাংক ইউ, ধন্যবাদ। কার সম্পর্কে জানবেন ভাই? নিজের সম্পর্কে। আচ্ছা, কতদিন ধরে দেখছেন এই অনুষ্ঠানটা? অনেকদিন ধরে দেখছি, আজকে অনেক ট্রাই করার পর লাইন পেয়েছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার 12ই অক্টোবর 1986। 12ই অক্টোবর 1986। 12ই অক্টোবর 1986, 86। সময়? দুপুর 1:40। আর প্লেস? হাওড়া। দুপুর 1:40। দুপুর? হ্যাঁ, দুপুর। পিএম, মানে পিএম। আর হাওড়াতে জন্ম? হাওড়াতে জন্ম। আচ্ছা, ভালো কথা। তোমার রবিবার দিন জন্ম? হ্যাঁ, রবিবার। আচ্ছা, রবিবার দিন জন্ম। আর তোমার লগ্ন হচ্ছে মকর লগ্ন এবং মকর রাশি, ঠিক বললাম? হ্যাঁ 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 হ্যাঁ। এবার তোমার নক্ষত্র হচ্ছে শ্রবণা, মানে রাশি এবং লগ্ন দুটোরই নক্ষত্র শ্রবণা, ঠিক তো না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, দেখো এই যে শ্রবণা নক্ষত্র যেটা আমি বলছি, শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় অত্যন্ত শৌখিন, এটা প্রথম কথা। অর্থাৎ এরা টিপটাপ থাকতে পছন্দ করে, বাইরে বেরোবার সময় চুলটুল আছড়ে পরিপাটি হয়ে বেরোয়, এবং যে কোনো সৌন্দর্য এবং মিউজিক্যাল সেক্টর, এটাও কিন্তু এদের কাছে খুব প্রিয় একটা সেক্টর। কি বলছি বুঝতে পেরেছো?
হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবং দ্বিতীয় কথা, তোমার যে জায়গাতে সমস্যা হচ্ছে, তুমি এমনিতে পেশেন্স সবকিছু ঠিক আছে, কিন্তু ওই যে ফটফট করে মাথা গরম হয়ে যায়, এইটা হচ্ছে তোমার একটা মেন সমস্যা। এম আই রং আর রাইট? না না রাইট। মানে আপনার মিউজিকের প্রতি ইন্টারেস্ট, আপনার মাথাটা চট করে, হ্যাঁ মিউজিক গান মাঝে মাঝে শুনি, ভালো লাগে, ইন্টারেস্ট আছে। হ্যাঁ সেটা তো বলছেন উনি। দেখুন একের পর এক মিলছে, কিন্তু আপনার ছক, আপনি মানুষটা কেমন সেটা কিন্তু এখান থেকে আচার্য অন্নভারতী পয়েন্ট টু পয়েন্ট মেলাচ্ছেন। এটাকেই অ্যাস্ট্রোলজি বলে। অসাধারণ দাদা। আচ্ছা, এর সঙ্গে তোমাকে আরেকটা বলি, তোমার সৌন্দর্য প্রীতি যেমন আছে, তোমার কর্মের যে ক্ষেত্র দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এখন তুমি চাকরি করলেও, করছো কিনা আই ডোন্ট নো, কিন্তু করলেও পরবর্তীকালে তোমার বিজনেস টেন্ডেন্সি কিংবা বিজনেস করার একটা ইচ্ছা, সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় আছে। এবং একটা সময় দেখা যাচ্ছে, আজ থেকে 5 বছর 7 বছর আগের সময় থেকে টিল টুডে তোমার একটা অত্যন্ত স্ট্রাগল যাচ্ছে, পরিশ্রম যাচ্ছে 4-5 বছর ধরে, এবং মেন্টালি যথেষ্ট টেনশন তৈরি হচ্ছে এই টাকা পয়সা নিয়ে। এম আই রাইট আর রং? ঠিক কথা, একদম লাস্ট 4-5 বছর ঠিক আছে, 8-10 মাস ধরে যাচ্ছে, লাস্ট 3 মাস একদম পুরো দেয়ালে পিঠে, মানে মৃত্যুর মুখে লড়াই করছি। ঠিক, কেন বলো তো? অসাধারণ, কারণ তোমার অসাধারণ। যে শক্তিশালী নক্ষত্র যেটা আছে, তাকে তুমি ব্যবহারই করতে পারছো না, তার যে ব্যবহারই হচ্ছে না। মানে আপনি একদম টাইম ধরে বলে হ্যাঁ, দিচ্ছেন। টাইম তো আমি তো 5-6 বছর যেটা বললাম সেটা ম্যাক্সিমাম। 8-9 বছর যেটা বলছে তখনও লড়ছিল, আর লাস্ট 3 মাস লাস্টের দিকে এসে মুখ থুবড়ে পড়েছে। এবং এই যে মুখ থুবড়ে পড়েছে, এর জন্য কিন্তু লোন কিংবা এই রকম সমস্যা কিন্তু তোমাকে কিন্তু চাপ তৈরি করতে পারে ভাই, যদি আমি কিছু ভুল না বলে থাকি। কি বলছি বুঝতে পেরেছো? 8-10 মাস ধরে হচ্ছে এই প্রবলেমটা, লোনও হয়েছে। হ্যাঁ, লোনও হয়েছে। তো লোনও হয়েছে, এবারেও যদি তুমি মনে করো যে অনুষ্ঠান দেখে মানে আচ্ছা, জেনে তো নিলাম হয়ে না, গেল। আপনি একটা কথা বলছেন, ও যদি চাকরি করে কিনা আপনি জানেন না, কিন্তু ব্যবসার দিকেও একটা টেন্ডেন্সি Tendency আছে। আছে। আপনি কি করেন? আমি আগে যে ছোটখাটো চাকরি করতাম, কিন্তু আমি লাস্ট 10 বছর ধরে আমার নিজস্ব প্রফেশনে কাজ করি, মানে চাকরি করি না। আপনি যেটা বলেছেন একদম পয়েন্ট টু পয়েন্ট মিলেছে। যে তুমি প্রথমে চাকরি করতে, এখন তুমি নিজের প্রফেশনে কাজ করতে। কিন্তু সেই প্রফেশনে আপনি মুখ থুবড়ে পড়েছেন। হ্যাঁ মানে এই লাস্ট 2-3 মাস। তোমার এই প্রফেশনের সঙ্গে কি মার্কেটিং এর ব্যাপারটা যুক্ত আছে? মানে প্রোডাকশন, আমার এই যোগাযোগের মাধ্যমেই কাজ হয়। যোগাযোগের মাধ্যমেই কাজ হয়, তাই তো? ট্রেডিং যেটাকে বলি আমরা। এম আই রং? হ্যাঁ, না না ঠিক। হ্যাঁ, তো এইভাবে যদি তুমি চলতে থাকো ভাই, তোমার কিন্তু মুশকিল আরো বাড়বে। এখন অনেকে আমার ভিজিট শুনে ও বাবা বলে, কিন্তু রিসেন্ট আমার মেয়ের জন্য 40% একটা Discount আছে। ওটা বলবে তনুশ্রী। তো যদি পারো কাউকে দেখিয়ে নিও, অসুবিধা নেই। আর যদি খুব আটকে যাও, আছি আমি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য। যদি বার করতে না পারি, আমার কমেন্ট বক্স খোলা থাকে, তুমি সেখানে লিখো যাচার জন্মবার থেকে যে গেছিলাম, উনি আমাকে বার করতে পারেননি, আমি দরাজ মনে মেনে নেবো, আমার কোনো চাপ নেই তাতে। মানে এতটা আমি এই ব্যাপারে চ্যালেঞ্জিং এবং কনফিডেন্ট যে আমার ভুল খুব কম হয়। আমি তো দেখি এখান থেকে দেখি না একটা মানুষকে, এখান থেকে দেখি, বাই হার্ট দেখি আমি। Astrology আমার মান মতো। আর কালকে প্রলোভন দিয়ে ডেকে আনার কোনো ব্যাপার নেই। আপনাকে আমি সরি টু সে, কি নাম বললে তোমার ভাই? সুমন আমার নাম মুখার্জি। সুমন মুখার্জি। সুমন, আমি তোমাকে কিচ্ছু ফ্রি গিফট করতে পারবো না, আমি তোমায় কিচ্ছু দিতে পারবো না, সরি। কিন্তু তোমার জীবনটাকে আমি রুট করে সাজিয়ে দেব। তুমি শুধু দেখবে যে জীবনটা তোমার সাজলো কি সাজলো না। না হলে তো আবার বললাম, আমার কমেন্ট বক্স খোলা আছে, আমায় কমেন্ট করো। থ্যাংক ইউ সুমন। অনেক ধন্যবাদ। কিন্তু সত্যি কথা বলতে আজকে এই মানুষটির বয়স এই অক্টোবর মাস আসলে 40+ হবে। জীবনের 39টা বছর সে যেভাবে একটা কাটিয়েছে, সেই ঘটনাটাকে আপনি চোখের সামনে নিয়ে চলে এলেন, মানে স্লাইড বাই স্লাইড তুলে ধরলেন। দেখো, এ তো আমি শুধু মানে অনেস্টলি সে, আমি ওর মাত্র 2 থেকে 3টে নক্ষত্র এখানে দেখতে পেয়েছি। এখানটায় তো অতক্ষণ দেখা সম্ভব নয়। এটা যদি আমি ওর 12টা ঘরেতে যদি ওর আমি 12টা নক্ষত্র দেখতে পাই, এবং যেটা সব থেকে স্ট্রং নক্ষত্র, তার উপরে যদি তাকে যদি বুস্ট আপ করা যায়, তো অটোমেটিক্যালি ওর লাইফ ঘুরতে বাধ্য। ওয়াই নট? তার মানে শুধু জন্ম নক্ষত্র নয় দাদা, না, শুধু জন্ম নক্ষত্র নয়, আমরা শুধু তার জন্ম সঙ্গে নক্ষত্র- বিদ্যাভাব রয়েছে, তার সঙ্গে কি বলে অর্থের নক্ষত্র রয়েছে, তার সঙ্গে কর্ম রয়েছে, তার সঙ্গে বিবাহ রয়েছে, তার সঙ্গে ঠকে যাওয়া, এই যে লোন হয়েছে, এই লোনের জন্য নক্ষত্র আছে। এই 7 নক্ষত্র ও লোনের জন্য দায়ী। 7 নক্ষত্রের ব্যাড এফেক্ট ওর কিন্তু লোন হয়েছে।
এটাও কিন্তু একটা কর্ম। আমি এক্ষুনি বলে গেছি স্বাতী নক্ষত্রের কথা, এটাও কিন্তু একটা জায়গা। তো অটোমেটিক্যালি এই যে লোনটা হলো, এই লোন শোধ করতে ওর মাথা খারাপ হয়ে যাবে, ও এরপরে ডিপ্রেশনে পড়ে যাবে। এই যে রুট, একে ঠিক করতে হয়। আমি যে আলোচনাটা করি না তনুশ্রী, তুমি নর্মালি কিন্তু এই আলোচনার মধ্যে শুনতে পাবে না। না, আমি যে আলোচনাটা করি তনুশ্রী, দেখো অ্যাস্ট্রোলজি দুটো ভাগে বিভক্ত, একটা কমার্শিয়াল, একটা একাডেমিক। আমি যেটা করি সেটা একাডেমিক অ্যাস্ট্রোলজি। যেমন ক্লাসিক্যাল সিঙ্গার আর কমার্শিয়াল সিঙ্গার পার্থক্য আছে, ঠিক আছে? কুমার শানুর নাম কি বল, অরিজিৎ সিং এর নাম সবাই জানে, কিন্তু অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় 100 বছর বার করেছেন, কজন জানেন? ক্লাসিক্যালের গুরু মানুষ। একদম তাই। তোমার পারভিন সুলতানার নাম কজন জানে? হ্যাঁ, ভিভালসার মতো অত ক্লাসিক একজন মিউজিক স্রষ্টা, তার নাম কজন জানে? খুব কম লোক জানে। তো একাডেমিক অ্যাস্ট্রোলজিটা নিয়ে কাজ আমি করি, এবং একাডেমিক অ্যাস্ট্রোলজি নিয়ে শুধু কাজ করছি না, আমি 40% একটা ডিসকাউন্টও কিন্তু রিসেন্ট আগামী 14 তারিখ অবধি চৈত্র মাসে আমার এই ডিসকাউন্ট আছে। কারণ আমার মেয়ে বলেছিল যে প্রচুর লোক তোমাকে দেখাতে চায়, কিন্তু তোমার 5,500 টাকা ভিজিট বলে তোমাকে দেখাতে পারে না। তো তুমি চৈত্র মাসে সব ব্র্যান্ডই কিছু না কিছু একটু দিচ্ছে, তো তুমি বাপি কিছু একটু দাও। তা আমি মেয়েকেই বলেছিলাম কত দেবো, বলে তুমি 40% অব্দি ডিসকাউন্ট দাও। তো মেয়ে যখন বলেছে সেই হিসেবে 40% ডিসকাউন্ট আমার এই 14 তারিখ পর্যন্ত আছে। মানে আপনারা হয়তো 14 তারিখের মধ্যে দেখাতে পারবেন না, এটাও বাস্তব কথা, কারণ অনেককে একসাথে দেখেন না। আমার নামটা এনরোল করে ফেলতে পারেন। এবং অনেকে কিছু লোক বলছে উরি বাবা এত টাকা ভিজিট, তাহলে যারা আমাকে বুক করেছে, মানে এপ্রিলে তো আমার সময়ই নেই, আমি হয়তো মেতে যে আবার দেখতে পাবো, মের 5-6 তারিখের পরে, তো তারা কি বোকা? আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন, যারা ওরে বাবা বলছেন, তো যারা বুক করে আমাকে দেখিয়ে গেছেন এবং দেখাতে আসছেন, তারা কি বোকা? এবং যারা দেখিয়ে গেছে, আমার কমেন্ট বক্স খোলা থাকা সত্ত্বেও একটা কোনো আপনারা আমাকে দেখান যে আমাকে দেখিয়ে যে সে ওখানে কমেন্ট করেছে যে আমি গেছিলাম আচার্য অন্নভট্ট থেকে দেখাতে, তিনি বলেন তিনি 1 থেকে 1.5 ঘন্টা দেখেন, কিন্তু আমাকে তিনি 5 মিনিট দেখেছেন, দেখে তিনি আমাকে তুলে দিয়েছেন। একটা লোক অন্তত বলুক আমি জ্যোতিষ করব না, এই চ্যানেলে আপনি আমাকে 2 দিন দেখতে পাবেন না। এমনি আমি সারা বছর বসার জন্য এখানে আসিনি, হয়তো আর 2 মাস কি 1 মাস আপনারা আমাকে দেখবেন, তারপরে আমি কিন্তু আর এই চ্যানেলে বসে নেই। আমি এসেছি জ্যোতিষের প্রচার করতে, এবং জ্যোতিষের প্রচুর মানুষ জ্যোতিষের মাধ্যমে তাদের বক্তব্য যে সঠিক বিচার তারা সব জায়গাতে পাচ্ছে না, তো সেই সঠিক বিচারের লক্ষ্যে, এবং মানুষ যাতে জ্যোতিষের প্রতি মানুষের যে রেসপেক্টটা ছিল, সেই রেসপেক্ট অনেকটা ডাম্প হয়েছে, অনেকটা কমে গেছে, সেই জায়গাটা ঠিক করার জন্য আমার এখানে অনুষ্ঠান করা। এবং হয়তো আর 1-1.5 মাস পর আপনারা খুঁজবেন, কিন্তু আমি কিন্তু চ্যানেলে আর নেই। আমি সারা বছর বসে থাকার জন্য এখানে আসিনি, আমি ফেবিকুইক পেছনে লাগিয়ে এখানে বসতে আসিনি দাদা, এটা মাথায় রাখবেন। আর তনুশ্রী, আমার যেটা মনে হয় যে কোনো গ্রাউন্ডে দাঁড়িয়ে একটা মানুষের একটা অনেস্টি থাকা উচিত। কারণ আমাকে উত্তর দিতে হবে আমার মেয়ের কাছে। আমার মেয়ে যখন বড় হবে, কেউ যখন না বলে এই তোর বাবা কি রে, আমার গেছিল কোনো কাজ পাইনি ফালতু, আমার মেয়ের সেটা সম্মানে লাগবে। তো অটোমেটিক্যালি আমি যেহেতু ঘরে বসে ম্যাক্সিমাম মানুষদের দেখি, তো সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার মেয়ের কাছে আমার মাথাটা হেট হোক, এটা আমি কখনো চাইবো না। আমার স্ত্রীর কাছে আমার মাথাটা হেট হোক, এটা আমি চাইবো না। আমি রেসপেক্ট মেনটেন করে মানুষের জন্য কাজ করি। আমি রাস্তায় বাজারের থলি নিয়ে বাজার করতে বেরোই, আমি যে কোনো জায়গায় হেঁটে কিংবা বাসে যাতায়াত করি। আমার এই ভয় থাকে না যে আমাকে কেউ দেখে ফেললে এক্ষুনি হয়তো না, আচার্য অন্নভট্ট সে ভয় নেই একদম। আজকে হাতে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা, কিন্তু আপনারা অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগান। আগামী 14 তারিখের মধ্যে যারা নাম এনরোল করবেন তারা কিন্তু 40% ডিসকাউন্ট পাচ্ছেন তার ভিজিটের উপরে, সুতরাং এই সুযোগটাকে আপনারা কাজে লাগাতেই পারেন। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের। সামনে শুক্রবারের দিন আপনাদের আরেক ধামাকা দেখাবো। নমস্কার।